আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় লিসেনার্স, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, ভালোর দলে আছো। যে যেখান থেকে আমাকে শুনছো সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভৌতিক গল্প। আজকে অন্যতম লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ভূতের গল্প হাসি গল্প পাঠে আমি বাদল রায়হান আছি তোমাদের সঙ্গে। শব্দ সাউন্ড এডিটিংয়ে তাহমিনা রায়হান মিম। পোস্টার ডিজাইন করেছেন আরিফিন রায়হান অনন্ত। গল্পে যাওয়ার আগে সকল বন্ধুদেরকে বলবো, প্রতিনিয়ত ভূতের গল্প উপহার দেই বলে মিথ্যা কুসংস্কার কখনো বিশ্বাস করি না। আশা করি তোমরাও মিথ্যা কুসংস্কার কখনো সমাজে রটাবে না। তো আজকে গল্পে ফিরে যাই। স্টেশনে ওয়েটিং রুমের ভেতরের বাইরে কোথাও অন্য কোনো লোক ছিল না। বেহারাটাও ডেকে ডেকে পাওয়া গেল না। অগত্য চায়ের আশায় জলাঞ্জলি দিয়ে আমরা কয়েক বন্ধু বেশ কয়েকবার রাগ টেনে নিয়ে ইজি চেয়ারের শুয়ে পড়লাম। মেঘের শেষ দিক, শীত কিন্তু বাংলাদেশে পৌষ মাস প্রচণ্ড চেয়েও বেশি। রমেন বললেন, ওহে তোমরা যা বোঝো করো, আমি কিন্তু চা নইলে রাত কাটাতে পারবো না। বসো, তোমার একটা ব্যবস্থা করে দেখি। দোর খোলার সঙ্গে সঙ্গে এক ঝলক তীক্ষ্ণ শীত পশ্চিম বাতাসে তীরের মতো গড়ে ঢুকলো। আমরা হাহা করে উঠলাম। রমেন ততক্ষণে চলে গিয়েছে। দরজাটা বন্ধ করে দিয়েই বসলাম। এতক্ষণে সে রাগ দিয়ে কিছুই করছিল না। আমি বললাম, কিভাবে কানাকানি করছো তোমরা? সে রাগ তুলে ইজি চেয়ারে উঠে বসলো। চারিধারের চেয়ে দেখে বলল, তা ঠিক জানি না, কিন্তু কেমন যেন। আমরা সকলে ততক্ষণ পুনরায় খাড়ায় উঠে বসি। সলিল বসলো, বিচিত্র নয়। আমি একটা ব্যাপার জানি, এরকম একটা স্টেশনে ওয়েটিং রুমে রাত 10টার পর লোক থাকতে পারতো না। শুধু তাই নয়, একবার অনেক রাতে স্টেশনে এক ভদ্রলোক নেমে রাতের মতো স্টেশনের ওয়েটিং রুমে ছিলেন। সকালে তিনি উঠে না দেখে সকালে তুলতে গিয়ে দেখলেন তিনি অচেতন অবস্থায় মুখ উপড়ে পড়ে আছেন। তারপর অনেক যত্নে তার জ্ঞান হয়। তিনি সকলের কাছে বলেন। শেষ রাত্রির দিকে এক সাহেব এসে তাকে ওঠায়। পরে হঠাৎ করে তিনি পকেট থেকে একটা খুর ভার করে নিজের গলায় বসিয়ে এমন জোরে টানতে থাকেন যে কাঁচা চামড়া আটকানোর অস্তিত্ব খাচ খাচ আওয়াজ তার শাশরীর শিউরে ওঠে। তিনি চিৎকার করে লোককে ডাকতে থাকেন। দেখে কেউ নেই, সাহেব চিহ্নিও নেই। তারপর তিনি হলে আর যাননি। সেই স্টেশনে ওয়েটিং রুমে বাথরুমের মধ্যে এক ছোকরা সাহেব ইঞ্জিনিয়ার কিসের জন্য এক ঠিক এইভাবেই গলায় খুর বসে আত্মহত্যা করেছিল। তারপর থেকেই নাকি এই ব্যাপার। আমরা সকলে আমাদের বাথরুমটার দিকে চেয়ে দেখলাম। লুপ লাইনে নির্জন পাহাড়, জঙ্গলের ধারে। লাইনের ওপারে কেবল স্টেশন মাস্টার কোয়ার্টার এবং লেভেল ক্রসিং ফটকে দারোয়ান। ওয়েটিং রুমের বাইরে স্টেশনের হাতার পরেই একটা ছোট্ট পান সিগারেটের চায়ের দোকান। দিন মানে এমনি কি সন্ধ্যার পর পর্যন্ত দেখেছিলাম। তারপর থেকে আর ওই দোকানের পাত্তা নেই। দোকান বন্ধ করে চলে গিয়েছে। গল্প করে জানতে জমাতে জমাতে হঠাৎ দরটা খুলে গেল। একটা কুলির হাতে কাঁসার থালার উপর গোটা কয়েকটা পেয়ালা ভর্তি চা নিয়ে ঢুকলো রমেন। ঢুকে বললে, দেখছো, দেয়ার ইজ এ ওয়েল, দেয়ার ইজ আর ওয়ে। বলেছিলাম না চায়ের ব্যবস্থা করবই। স্টেশন মাস্টারের সঙ্গে আলাপ হয়ে গেল। তার বাড়িও আমার জেলায়। তিনি বললেন, বিলক্ষণ আপনার ভদ্রলোক ছেলে বাঙালি চা খাবেন, এ তো সৌভাগ্য। ছাড়লেন না কিছুতেই, নিজের বাসা থেকে তৈরি করে পাঠিয়ে দিলেন। রমেন কথা শেষ হতে না হতেই দৌড় ঠেলে এক ভদ্রলোক
ঢুকলেন রমেনের ঘরে। প্রায় খেলার পুতুলের মতো লাফিয়ে উঠে বললেন, এই যে মিত্তিমশাই, আসুন বসুন। পরে আমাদের নিয়ে চেয়ে বললেন, ইনি এখানকার স্টেশন মাস্টার হরিদাস বাবু, আসুন বসুন। ততক্ষণে হরিদাসবাবুর টেবিলের পাশে হাতল শূন্য বোতলের কেদারাটিতে আমাদের সকলের উদ্দেশ্যে অভিবাদনের জন্য হাত উঁচু করে গরুরের মতো বসে পড়লেন। মৃত্যুমশাই বয়স ৪৫ কম নয়। কানের পাশে চুলগুলোতে বেশ পাক ধরেছে, গোঁফদাড়ি কমেছে। পশ্চিমের ৮ জানালা বেশ স্বাস্থ্যবান শরীর। আমি জিজ্ঞাসা করলাম, আপনি এখানে কতদিন আছেন মিত্রমশাই? আগে আসছে ফেব্রুয়ারিতে ১.৫ বছর হবে। বড় কষ্ট মশাই, মাছ তো একেবারে মেলেই না, বাঙালির মুখে মোটে দেখতে পাওয়া যায় না, বাঙালি নেই বললেই চলে। তাই আপনাদের আজ এসেছেন শুনে খুব আনন্দ হয়েছে। উনি চায়ের দোকানের কথা যেমন তুললেন, আমি বললাম, তা আর কি, আমরা বাসায় যখন নিকট রয়েছে তখন আর কি, তখন তো সবাই মিলে চা খাওয়াই যেতে পারে। আমরা সাইকেলে দিল্লি যাব বলে বেরিয়েছিলাম, ওপার থেকে আসছি কিনা। এইখানে নদী পার হয়ে ভাগলপুর পথ ধরে গিয়ে গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোডে উঠবো ইচ্ছা আছে। ভাগলপুর গাড়িটা ঠিক এখানে কয়েকটা পাওয়া যাবে কাল সকালে। তারপর অনেক কথাবার্তা ও আমাদের ভ্রমণ সম্বন্ধে অনেক কৌতূহল প্রশ্নের উত্তর এবং কতিপয় ট্রেন গঠিত নানা আবশ্যকীয় সংবাদের প্রদানের পর কথাবার্তার ব্যাগ মন্দীভূত হয়ে পড়ল। কারোরই ঘুম পাচ্ছিল না। বিশেষ করে গরম চা খাবার পর অলস্য তন্দ্রার ভাবটা কেটে গিয়ে সকল শরীরে যেন বেশ তাজা হয়ে উঠেছিল। নির্বাণ নির্ঘুম মুখে কথাবার্তা শিখাটাকে পুনরায় খোঁচা দিয়ে প্রদীপ্ত করার জন্যই আমি হঠাৎ বলে উঠলাম, হ্যাঁ মশাই, আপনাদের এই ওয়েটিং রুমের বাথরুমে বুটটুট নেই তো? এই প্রশ্নের পরেই সলিলের সেই অজ্ঞাত স্টেশন বাথরুমের ছোকরা ইঞ্জিনিয়ার সাহেব গল্প পুনরায় ফিরে এলো। পুনরায় আমাদের একচোট হাসি হলো এবং কেউ কেউ এমনভাবে ভান করলেন যে এই স্টেশনের বাথরুম সম্বন্ধে তার বয়ের ধারণা পোষণ করেন। রোমেন বললেন, যত সব গাঁজাখুরি। হরিদাসবাবু অনেকক্ষণ কোনো কথা বলেনি। আমাদের উপরে দেওয়া সিগারেটের চতুর্থটি ছাই ঝাড়তে যাতে তিনি হাই তুলে খাড়া হয়ে বসলেন। বলেন, আপনারা হাসবেন না হয়তো, কিন্তু আমার নিজের জীবনে একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা এখন আমি বলছি, শুনুন। পরে তিনি 50টি সিগারেটটিও ধরিয়ে নিজের অদ্ভুত গল্পটি বলে গেলেন। অনেকদিন আগের কথা, আমার বয়স তখন খুব বেশি না, হলেও 12-13 হবে বই কি। আমার কাকা ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করতেন এবং সে সময়ে তিনি খুলনা মোরলগঞ্জের 8 পোস্টে থাকতেন। একেবারে কি উপলক্ষ তা এখন ঠিক স্মরণ হয় না। আমি আমাদের বাড়ির সকলের সঙ্গে কাকার কাছে বেড়াতে যাই। কাকা তখন ছিলেন খুলনার বাসাতেই। সেখানেই অনেক দিন আমরা ছিলাম। বেশি দিন থাকবার কথাবার্তা হওয়াতে আমি সেখানকার একটা স্কুলে ভর্তি হয়ে গেলাম। আমরা পুজোয় পর্বটা সেখানেই খুলনায় যাই। কয়েক মাস পরবার পর গ্রীষ্মের ছুটি হলো, প্রায় 1 মাসের উপর। কাকাকে ধরলাম, তার সঙ্গে তার কর্মস্থল মরেলগঞ্জে যাব। কাকা আমাকে নিয়ে গেলেন। সেই সময়টা মধু সংগ্রহের লাইসেন্স নতুন করে করবার সময়। কেউ ফাঁকি দিয়ে পুরনো লাইসেন্স বলে জঙ্গলে মধু সংগ্রহ করবে কিনা পাহারা দেবার জন্য ফরেস্ট সিকিউরিটি ডিপার্টমেন্টের বোট এবং স্টিম লঞ্চ সবসময় সুন্দরবনের নদী, খাড়ি ও খালের মধ্যে ঘুরে পাহারা দিত। কতবার আমি কাকার সঙ্গে ওই সরকারি ভোটের সুন্দরবনের মধ্যে বেড়াতে গিয়েছি। আমার মনে আছে
এই সুন্দরবনের একটা অপূর্ব স্বপ্ন ছবি মুদ্রিত ছিল। তখন আমি ছেলে মানুষ, সবে 13, শহর থেকে গিয়েছি। সুন্দরবনের অপূর্ব বন সৌন্দর্য এই মাসে প্রতিদিন আমার ক্ষুধার্ত প্রাণ বালক মনে কি আনন্দ বার্তা বয়ে আনতো, তা আমি মুখের আপনাদের বোঝাতে পারছি না। আর এখনো সেই দেশে যাইনি। অনেক দিন কথা হলো, এখন মধ্যে মধ্যে সুন্দরবনের, বিশেষ করে জ্যোৎস্না উঠলে সুন্দরবনের ছবি সৌন্দর্য বেড়ে যায়। সেই দিন কথাটা বেশ মনে হচ্ছিল আমার। সুন্দরবনের সেই অংশটা তখন জরিপ হচ্ছিল। তাদের একটা বড় লঞ্চ বড় গাছের মাঝখানে বাঁধা থাকতো। দুপুরবেলা সেই দিন সেই লঞ্চটি আমাদের নিয়ন্ত্রণে ছিল। 4-5 জন, আমি একজন কানুনগো, একজন কেরানি, সবাই বাঙালি, সব শুদ্ধ করে বাংলা বলতে জানে। কমে রাত হলো, জ্যোৎস্না উঠল। খালের দুধারে নতুন পাতা ওঠা বনের মাথাটা জ্যোৎস্নার দিকে চিকচিক করছিল। দূর থেকে নৈশ পাখির দু একটা অদ্ভুত রকমের ডাক কানে আসছিল। জোয়ারের জলে মগ্ন হয়ে আনতো শাখাগুলো ভাটার পরে একটু একটু করে জল থেকে জেগে উঠত। বাঘের উপদ্রব ভয়ে সবসময় আমাদের বজরাতের 2 জন বন্দুকধারী সিপাহী থাকতো। তারা বজরায় ওপারে তোলা উনুনে রান্না চাপিয়ে দিয়েছিল। রাত 12টা, গরম, ঘুমুটু গরম। গাছের পাতাটি পর্যন্ত নড়ছিল না। চারদিকে একটা নীরব থমথমে ভাব। ছায়ের ভেতরে থাকবার উপায় নেই। বসবার ছাদে তক্তার পাটাতনের উপর এসব গ্রীষ্মের রাতে শুয়ে থাকা খুব আরাম বটে, কিন্তু অবশেষ খালের দুধারে বড় বড় বন, বাঘ লাফিয়ে উঠবার ভয়ও থাকে। খেলতে খেলতে রাত গেল 10টার বেশি। সিপাহীদের রান্না শেষ হলো। কাকা কি একটা কঠিন চাল সামলাবার কথা এমনভাবে বলছিলেন, আমি মিনিটেই আলোতে আকাঙ্ক্ষী হয়ে পড়েছিলাম। আমি ভাবছিলাম কাকা এসব কি করছিল। আমি সারাক্ষণ চেয়েছিলাম, আমি কিছু বলিনি। কাকা কি করছে সেটা শুধু দেখেই যাচ্ছিলাম। তারপর রাত 12টা, ভীষণ গরম। কাকা কি একটা কঠিন চাল ছিল। এমন সময় একটা ব্যাপার ঘটল। সামনে ঘন বনের মধ্যে দূরে একটা উচ্চ স্পষ্টের কর্কশ অট্ট হাসির শব্দ পেল। হা 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 হা। অবিকল মানুষের গলার আওয়াজের মতো মনে হলো, যেন একটা অমানসিক অস্বাভাবিক স্বর। আমরা কিছু ভাববার কিছু পূর্বে সেরকম আর একবার এবং তারপর আবার। হাসির শব্দটা এত উচ্চ ক্ষীণ যেন মনে হলো বনের গাছগুলো কেঁপে কেঁপে উঠছে, মাটি যেন কাঁপছে, ভোটটা যেন ধুলছে। সিপাহীরা তাড়াতাড়ি খাওয়া ছেড়ে উঠলেন। কাকা, বিনোদবাবু, আমি সকলেই ছয়ার মধ্যে বসলাম। গাছা গাছা ছবির মতো দাঁড়িয়ে আছে, কোথাও হাওয়া নেই, পাতাটি নড়ছে না। সম্মুখে জ্যোৎস্না রাত, চাঁদ বনবাগানের আড়ালে ঢেলে পড়ছে। বিনোদবাবু বললেন, কে মশাই রামবাবু, ব্যাপারটা কি? মাঝিরা বাড়িয়ে ভয় পেয়ে গিয়েছে। তারা বজ্রার মাস্তুলের তলায় গোল হয়ে দাঁড়িয়ে এক দৃষ্টে বনের দিকে চেয়ে আছে। আমরা সকলে ছয়ার মধ্যে ঢুকে যাচ্ছি। এমন সময় আবার সেই অট্ট হাসি শব্দ এর কই মর্মসী, যেন আমাদের সকলের গায়ে কাটা দিয়ে উঠল। মাঝির 2 কানে হাত দিয়ে বলে উঠল, আল্লাহ আল্লাহ। কাকা বিনোদন বয় ছয়ার মধ্যে পরস্পরের মুখে চাওয়াচাই করলেন। কাকা বললেন, কি মশাই, হায়না নাকি? কিন্তু তার মুখ দেখে তো গলার সুরের মনে হলো তিনি কথাটা নিজে বিশ্বাস করছেন না। তারপর পরামর্শ হলো নৌকাটা সেখান থেকে সরানো যাবে কিনা, কিন্তু বাটার টান এত বেশি যে বড় গাঙ্গে
টানে ঠেলে এত রাত্রে কোনো মতে এত ভারী বাজনাটা ওজনে নেওয়া চলে না। অজ্ঞাত সেখানে রাত কাটাতে হলো, সবাই জেগে রইল। কারোর চোখে ঘুম এলো না সেই রাত্রে। সে রাতে আর একটা শব্দ শুনলাম। বনভূমিতে এত নিস্তব্ধ, চাঁদ ডুবে গেল, নীল আকাশ, বন জঙ্গল অন্ধকার। আমার চোখে ঘুম ঢুলে এসছে। এমন সময় অন্ধকারে ভরা গভীর বনভূমির দিকে থেকে আরেকবার সেই বিকট হাসির শব্দ রুল উঠল। শেষ রাতে চার ডোবা অন্ধকারে সেটা এত অমানসিক, এত পৈশাচিক বৈঠকল যেন তখন আমার বালক বয়স হলেও হাসিটা প্রকৃতির রূপ। বুকে রক্ত যেন হিম হিম করে উঠল। সকালে জোয়ারের মুখে বজরা ছেড়ে আমরা দুপুরের সময় স্টিমার লঞ্চ ফিরে এলাম। সেখানে সব কথা শুনে প্রধান সারেঙ্গ খালাসিদের মধ্যে কেউ কেউ বলে ওই শব্দটা এর আগে ও তারা শুনেছে, তবে স্থানটা বড় গভীর বনের মধ্যে বলে সেটিকার লোক চলাচল করে খুব কম। শোনা গেল ওই বনের মধ্যে নাকি অনেক দূরে গেলে প্রাচীনকালের ঘরবাড়ির চিহ্ন পাওয়া যায়। জঙ্গলের মধ্যে শ্রেণীবিধের প্রাচীন বকুল গাছের সারি সারি দেখে মনে হয় কোনো সময়ে সেসব স্থানে লোক বসবাস করছিল। সে যাই হয়ে থাকুক, আজ এতদিন পর যখন এই কথাটা মনে পড়ল, তখন এই কথাটা মনে হলো গভীর রাত্রির অন্ধকারে জনহীন জনপদের ধ্বংসস্তূপের চারদিকে ঘূর্ণপান কোনো অভিশপ্ত অরসরি আত্মার পৈশাচিক উল্লাস ভরা অট্টহাসি সেই দিন কানে গিয়েছিল। তাই হাসির রোলটা যখন মনে আসে আজও, এতকাল পরেও যেন সারা শরীর শিউরে ওঠে। গাইস, কেমন লেগেছে? ভুলভ্রান্তির জন্য আমি দুঃখিত। শব্দ উচ্চারণে কোথাও বলে সংমিশ্রণ আমি লক্ষ্য করেছি, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আশা করি তোমরা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে। আর কেমন হয়েছে একটা কমেন্টস করে জানালে, ভালো মন্দ যাই একটা কমেন্টস করে জানালে সামনের গল্পগুলো বলার জন্য আমার একটা উপযোগী সময় হবে, আমার স্পিড বাড়বে। তো ভালো থেকো, ভালো রেখো। নমস্কার, আল্লাহ হাফেজ।